ওকে, তো এখান থেকে প্রবলেম হচ্ছিল আমাদের, তাই তো? এখন বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, দেখছেন আপনারা? হ্যালো, কথা বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, আমি কথা বলছি এতক্ষণ, কিন্তু মাইক অফ ছিল, খেয়াল করিনি। তো হচ্ছে, এটা দেখছেন? এটা দেখছেন? ওকে, তো আমরা এটাকে জাস্ট ক্রিয়েট আউটলাইন করব, বিকজ আমরা এটাকে শেপে কনভার্ট করতে চাই। হ্যাঁ, তো এটা যখন ক্রিয়েট আউটলাইন করছি, এরপর আরেকটা কাজ করতে হবে, আমাদের আনগ্রুপ করতে হবে। তো আনগ্রুপ করার পরে প্রত্যেক প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা এখানে গ্রুপ করে ফেলি, বিকজ নইলে প্রত্যেকটা আলাদা, কিন্তু এই যে ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে এক একটা আলাদা না, এই জন্য আমরা এটাকে একটা গ্রুপ করে ফেলি। তো আমি তো গ্রুপ করছি, তো ততক্ষণে আপনারা আমাকে একটা জিনিস বলেন, এখানে প্রত্যেকটা ওয়ার্ড কি একই রকম সমানভাবে গুরুত্বপূর্ণ? আচ্ছা, ভালো করে ভেবে চিন্তে বলেন, প্রত্যেকটা ওয়ার্ড কি, নাকি এমন আছে যে আমরা কিছু ওয়ার্ডের প্রতি গুরুত্ব বেশি দিব, কিছুর প্রতি কম দিব? ওকে, তাহলে আসেন জায়গা মতো। এখানে দেখেন, যদি আমি এটা জিনিসটা বুঝি, কি বলা আছে, ইউ ক্যান লিড এ হর্স। তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথমত আমাকে জোর দিতে হচ্ছে ইউ এর প্রতি। ইউ ক্যান লিড, কি করতে পারেন? লিড করতে পারেন। কোথায়? একটা হর্সকে টু ওয়াটার। আচ্ছা, তারপরে বাট ইউ ক্যান নট মেক হিম ড্রিঙ্ক। আচ্ছা, এখানে মেক ড্রিঙ্ক, তাহলে এখানে যদি আমরা ধরি এই ওয়ার্ডের ইউ, হর্স, ওয়াটার, তারপরে মেক ড্রিঙ্ক, এই শব্দগুলোর প্রতি গুরুত্ব বেশি দিতে হচ্ছে আমাদের, কারণ এগুলোই হচ্ছে এই বাক্যের মূল বিষয়। কথা বোঝাতে পারলাম? তার মানে সবগুলা ওয়ার্ড সমানভাবে গুরুত্বপূর্ণ না এই জায়গাতে। তো সেই জন্য এটাকে আমরা ওইভাবে রিফর্ম করব। তো রিফর্ম করার জন্য আমরা প্রথমে এখানে ইউটাকে আমরা গুরুত্ব দিব, ক্যানটাকে ওই পরিমাণ না দিলেও চলবে, আমরা লিডটাকে অবশ্যই গুরুত্ব দিব এই জায়গাতে। এ হর্স, এ হর্স, এটা কিন্তু একসাথে রাখাই বেটার হবে, রাইট? এ হর্স জিনিসটা হচ্ছে একসাথে। আচ্ছা, অনেক কথা বলছি, আপনাদের মাথার মধ্যে ঢুকছে না হয়তো। একটা সেন্টেন্সের সব প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ থাকে না, সেখানে স্পেসিফিক ভার্ব গুলো গুরুত্বপূর্ণ বেশি থাকে, বুঝছেন?
আমরা আহামরি কোনো এডিট করব না, যাতে আপনাদের প্রবলেম হয় খুব বেশি পরে বুঝতে। আমরা শুধু গ্রুপ যে ওয়ার্ডগুলোর প্রতি বেশি জোর দিব সেইগুলোকে আগে ইয়ে করি। এই হর্স দুইটা একসাথে থাকলে না, থাক দরকার নেই। এখানে বেশ কিছু জিনিস একটু মেনটেন করতে হবে বা আমরা করব, এগুলো খেয়াল করেন যে আমরা আসলে এটাকে একটা অ্যালাইনমেন্ট এবং ইয়ের মধ্যে নিয়ে আসবো। যেমন এখানে ক্যানটাকে আমরা এই গ্যাপে বসাবো এবং এর সমান করে দিব। ক্লিয়ার?
এটা র্যান্ডমলি করা, আরো বেশি নিখুঁতভাবে চিন্তা চেতনা করলে আপনি এটা আরো ভালো করবেন। স্মার্ট গাইড ফলো করলে মোটামুটি অ্যালাইনের কাজ হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। পারফেক্ট হয়েছে বা হবে ব্যাপারটা এরকম না, গ্যাপ আছে মোটামুটি এখনো। আচ্ছা, হিম কথাটা এখানে মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলে এটাকে আমরা এখানেও রেখে হিম, মেক হিম ড্রিঙ্ক। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে অলমোস্ট এটা এরকমই হয়েছে। আরো ভালো হইতে পারতো। সবগুলোকে আমরা গ্রুপ করছি, কারণ আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরো অনেক চেঞ্জ করতে পারতাম, এবং এখন আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো কিন্তু বড় ছোট করে ফেলতে পারবো। এটাকে তুলে ঠিক আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। আর্টবোর্ডটা এত হলে পরে আর ইয়েতে ধরবে না। তাহলে প্রথমে আমরা আর্টবোর্ডের একটা কালার আপাতত চেঞ্জ করি। এবং এটার একটা কালার দিই।
আচ্ছা দেখেন জিনিসটা মোটামুটি দাঁড়িয়েছে, আর একটু ভালো হতো বুঝতে পারছি, বাট ডিফারেন্ট না ব্যাপারটা আগে যা ছিল এখন। এবং এটাকে আপনার বিভিন্ন ধরনের কালারের আশেপাশে সাজিয়ে জিনিসটাকে সাজিয়ে নিতেই পারেন, সাজিয়ে নেবেন। দেখেন প্রত্যেকটা সময় সে আলাদা আলাদা। বিভিন্ন ধরনের কালার টালার আমরা এই জায়গা থেকে দিতে পারবো, কমপ্লিটলি ডিফারেন্ট একটা লুক। তো এটা হচ্ছে এক ধরনের টাইপোগ্রাফি। আমরা বেশি সময় নষ্ট করছি না, এক্ষেত্রে আমাদের কাজ আছে। তো বুঝছেন তো টাইপোগ্রাফির এই জায়গাটা বুঝলে আসলে অনেক কিছু বোঝা হয়ে যায়। আমাদের বেসিক টাইপ বা টেক্সটুরের কাজ শেষ, টাইপোগ্রাফির জায়গাটা আমরা এখানে শেষ করলাম। এখন আমরা যে জিনিসটা দেখবো, এর আগের দিন আমরা কিছু কাজ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ব্লেন্ডিং টুল, প্যাটার্ন, তারপরে হচ্ছে মেশ, এগুলো মনে আছে? ওকে, আমরা গ্রাফিক্স ডিজাইন লিখি। দেখ গ্রাফিক ডিজাইন লিখলাম, একটু ভালো ফন্ট ব্যবহার করে। আচ্ছা যে কোনো একটা থাক, আমরা যেটা দেখবো সেটার জন্য কিছু লাগবে না। আচ্ছা আজকে ওই জিনিসগুলোকে একটু টেক্সটের উপরে কাজে লাগাবো, এবং যে টুলস গুলো বাকি আছে সেগুলো দেখবো। এখান থেকে যদি আমরা অবজেক্টে যাই, অবজেক্ট থেকে দেখেন এনভেলপ ডিস্টর্ট বলে একটা ব্যাপার আছে। তো এনভেলপ ডিস্টর্ট জিনিসটা কি? আমরা এনভেলপ বলি কোনগুলোকে? আমরা যখন চিঠি দিই, চিঠির রাখি যে খামের মধ্যে, সেটাকে বলি এনভেলপ, বলি না? খামটাকে যেটা বলি আমরা এনভেলপ। তো এনভেলপ জিনিসটা হচ্ছে আসলে উপরের জিনিস, উপরে, হ্যাঁ আপনার চেঞ্জটা হবে উপর থেকে, এরকম কিছু বোঝায়। তা আমরা প্রথমে যদি এখানে মেক উইথ ওয়ার্ড দেখি, ওয়ার্ডের সাথে আমরা পরিচিত, আমরা কাজও করেছিলাম একদিন। এই যে ওয়ার্ডটা এখানে চলে আসে অটোমেটিকলি, বাট আমরা এখান থেকে করতে পারি। এই যে এখানে যে জিনিসগুলো আছে, বেন্ড কতটুকু বাঁকা করবেন সেটা, এই যে আমি বাঁকা কমিয়ে দিলাম, এবং এটা হরিজন্টালি ভার্টিক্যালি কতটুকু করবেন সেখানে বলা আছে। এটা করলে এটা হরিজন্টালি এভাবে হবে, এবং এটা যদি করেন তাহলে এটা ভার্টিক্যালি হবে। দেখেন, দেখছেন? তো এইভাবে বাঁকা করতে পারি, শুধু এখানেই না, এবং ভার্টিক্যালি যদি দেন তাহলে এই অংশটা এইভাবে বড় হবে। এই যে অনেক সময় আমরা অনেক কিছু দেখি বড় হইতে হইতে ছোট হয়ে যাচ্ছে, সেটা এভাবে হয়। এবং এখানে বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে, যেমন এটাকে আমরা জিরো আছে, এটা জিরো করে দিই, এটাকে জিরো করে দিই। তো এটা আমার বাই ডিফল্ট এরকম আর্ক। এখানে যে শেপটা দিব সেই শেপগুলো দেখতে পাবো আমরা এই জায়গাতে, এখানে যে শেপটা দিব সেই শেপটা দেখতে পাবো। তো আমরা একটার পর একটা দিই, দেখতে পাচ্ছি না, কারণ কি এই জায়গা থেকে আমার এটা সরে গেছে। এখানে যেটা দিব আমরা কিন্তু সেই সেই শেপটা দেখব, খেয়াল করছেন?
বিয়ে বাড়ির গেট টেট এভাবে সাজানো থাকে, এগুলো দেখে নেবেন। এটা যেমন ফ্ল্যাগ দেখেন কি ঢেউ খেলানো, এবং এটাকে ওকে করলে সে কিন্তু এরকম হয়ে যাবে। এই যে এখন এটাকে আপনি নর্মালি কিন্তু অনেক কিছু করতে পারবেন না। এটাকে এই শেপে রাখতে হলে আপনাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিতে হবে। কি করতে হবে? এক্সপ্যান্ড। নিয়মগুলো সেই একই, কিন্তু এটাকে যদি এই অবস্থায় এডিট করতে চান তাহলে আবার অবজেক্টে যেয়ে ওখানে যাবেন, এনভেলপ ডিস্টপে সিলেক্ট করতে হবে আগে, এনভেলপ ডিস্টপ নইলে ওপেন হবে না। এরপরে আপনি এখান থেকে রিলিজ, রিলিজ করলে কি হবে সেটাকে ছেড়ে দিবেন। আর এডিট উইথ কন্টেন্ট যদি আমরা ক্লিক করি তাহলে আমি টেক্সট টুল নিয়ে এখানে ডাবল যদি ক্লিক করি, গ্রাফিক্স এর জায়গায় হচ্ছে যদি অন্য কিছু লেখেন আপনি, হ্যাঁ যেমন হচ্ছে বা মোশন লেখেন, তাহলে অটোমেটিক্যালি সে চেঞ্জ করে আপনাকে ওই রূপটাই দিয়ে দিবে। দেখছেন? আচ্ছা, এখন আপনার উপর যেই এটা দেওয়া আছে সেটা থেকে রিলিজ করতে চান, মানে ওয়ার্কটা আপনি রাখতে চান না, তাহলে যেটা করতে পারবেন, আমরা এখান থেকে রিলিজ দিব। রিলিজ দিলে কি হবে দেখেন তো, আসলে এখানে সে একটা মেশ অ্যাড করেছিল। কি করছিল? মেশ। মেশ কি করে? প্রত্যেকটা পয়েন্ট হিসাবে আপনার টেনে টেনে জিনিসটাকে বাঁকা করে। সো এই লেখা কিন্তু একা একা বাঁকা হইতে পারে না, তার ভিতরে মেশ করে এটাকে ক্লিপিং মাস্ক করা, সেই জন্য সে এই পয়েন্টের সাথে সাথে বাঁকা হয়েছে। ক্লিয়ার? এই যে এই পয়েন্টগুলো ধরে আমি বাঁকা করতে পারি, তো এই যে পারি না, এখানে ওই কাজটা হয়েছে। তাহলে খেয়াল করেন, আমরা ওটা দেখলাম। আচ্ছা, এখানে একটা স্পেস নাই, ভুল রাখা যাবে না। এরপরে হচ্ছে আমরা ওখানে পরেরটা অংশ দেখি, মেশ সরাসরি। তাহলে আমরা ওয়ার্ডটা দেখলাম, ওয়ার্ডের বিভিন্ন ধরন রয়েছে। মেক উইথ মেশ একই সেম বিষয়, কিন্তু মেশ আপনাকে বলে দিতে হবে আপনি কয়টা রো কয়টা কলাম নিতে চান। ধরেন আমি 2টা রো 2টা কলাম নিতে চাই, বা তিনটাই নিই। যেমন প্রিভিউটা দেখতে পাবো, এই যে 3টা অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে দেখেন খুব সুন্দর করে অ্যাড হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এবং এবার আপনি প্রত্যেকটা পয়েন্টে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে বা মেশ পয়েন্ট নিয়ে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যদি ধরেন এই যে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে পারছি না আমরা? হুম, ইভেন সেটা না, আমরা এই জায়গাতে যদি স্কেল টুল নিই তাহলে এটাকে নিজেদের মতো করে স্কেল টুল নিতে হবে, জায়গা মতো ক্লিক করতে হবে আর কি। এই যে আচ্ছা, স্কেল টুল তো নিয়ন্ত্রণ প্রার্থী চেঞ্জ করতে পারবো। সবচেয়ে বেটার হয় আমরা এই জায়গাতে ধরলে এটাকে, এই যে কোন অংশ সিলেক্ট করে নিই, নিয়ে আমরা স্কেল টুল ধরে এটাকে, এই যে তাহলে এটা কি ছিল আর কি হয়ে গেল, তাই তো? এবং এটাকে যদি আপনি ওখানে যে আবার রিলিজ করেন তাহলে কি পাবেন? মেশ পাবেন, এই যে মেশ পেয়েছেন। ভুল করে আবার কেউ মহেশ টহেশ বলে ফেলেন না, মেশ পাবেন। এই যে আপনার লেখাটা লেখার জায়গায় আছে, নতুন একটা শেপ অ্যাড হয়েছিল অ্যাজ এ মেশ। তো এইভাবে আমরা কাজ করি। আবার এখানে কিন্তু ওই কন্টেন্ট এডিটিং বিষয়টা একই রকম, যদি খেয়াল করেন এখানে আমরা এই যে কন্টেন্ট এডিট, এখানেও তাই। এখানে যদি আপনি মোশনের জায়গায় আবার টেক্সট টুল নিয়ে, হ্যাঁ এখানে ধরেন গ্রাফিক্স লিখবেন, আবার আমরা গ্রাফিক্সই লিখি, তাহলে কিন্তু গ্রাফিক্সে লিখবে, বাট আগের জায়গায় মানে তার শেপ যে চেঞ্জের জায়গা ছিল সেটাই থাকবে। যে গ্রাফিক্স আসছে না লেখাটা এখন, ওকে। এবং লাস্ট ওয়ান দেখি আমরা, আচ্ছা
লাস্ট ওয়ানটা আমরা এখানে একটা ইয়া নিব, মনে করেন এমন কিছুই, এটা আচ্ছা এরকম থাক, আমরা এটাকে ছোট করি দুইটাকে, ওখানে যাই আগে আমরা দুইটাকে সিলেক্ট করব। এনভেলপ ডেস্কটপে একটা টার্ম রয়েছে দেখেন, মেক উইথ টপ অবজেক্ট, মানে এটা যা কিছু হবে টপ অবজেক্টের সাথে হবে। তাহলে টপ অবজেক্টটা কোথায় থাকবে, লেখার উপরে না নিচে? উপরে। কারণ কি, কারণ আমার লেখাই তো আছে মেক উইথ টপ অবজেক্ট। দুটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করে দেন, তাহলে দেখেন ওই অবজেক্টের শেপে আপনার লেখাটা চলে আসবে। ক্লিয়ার? আরেকবার দেখি আমরা, যদি মনে ইয়ে না হয়। এই যেমন এই শেপটাকে এখন একটু বড় করেন, দুটাকে সিলেক্ট করি, ওখানে যাই, এনভেলপ ডেস্কটপে যাব, গিয়ে মেক উইথ টপ অবজেক্ট, বুম। তো সেম বিষয়টা ইয়ের সাথেও কাজ করে, শেপের সাথেও কাজ করবে, ব্যাপার কিছু নাই। যেমন আমরা যদি এখানে তিনটা শেপ নিই, কালার হচ্ছে লাল কালার দিই, কপি করি, তিনটা কপি, কপি থাকবে, আমরা কাজ করি এই লেখাটা দিকে থাক, তিনটা কপি নিলাম, কয়টা? আমরা এটাকে ধরেন তরমুজের একটা ইয়ে বানাবো, তাহলে কাছাকাছি একটা কালার দিই, হিসাবে বানাতে চাই সেটা কোথায় রাখবো, উপরে না? এই জন্য আমি পরে এঁকেছি, এটা আগে আঁকিনি এই কারণে। এটা আগে আঁকলে কি করবেন, এটাকে উপরে নিয়ে নেবেন, সেভে ক্লিক করে ক্লিক করেন, মেক উইথ টপ অবজেক্ট, বুম, হয়ে গেছে আপনার ঢাকঢোল মার্কা তরমুজ, হয়েছে না? তাহলে এই কাজগুলা আপনারা এখান থেকে করবেন। এখানে সবগুলো দেখানো হয়েছে। এনভেলপ অপশন বলতে যেটা বোঝাচ্ছে এখানে তেমন কিছুই নেই। এখন আমরা ফটোশপে ক্লিপিং মাস্টার্স পড়েছিলাম, এখানেও এসে আমরা ক্লিপিং মাস্ক করছি, ঠিক না? আমি আপনাদের মোডগুলো বুঝিয়েছিলাম প্রথম দিকের ক্লাসে, তো আর একবার, হ্যাঁ কি বলেন? আচ্ছা, তো এইটারই আমরা দুই একটা কপি নিই। প্রথম জিনিসটা আমরা এই জায়গা থেকে দেখি, এখানে মোড আছে, এটা নরমাল, এবং এটা হচ্ছে আপনার ড্র বিহাইন্ড, আর এটা হচ্ছে ড্র ইনসাইড। মানে আমি একটা সার্কেল নিব এখন, যে সার্কেলটা এর থেকে বড়, এবং সেটা হচ্ছে লাল কালার দিব, কোনো কিছু সিলেক্ট থাকা যাবে না, তাহলে কালারটা বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে এখানে মোড আমরা এটা ড্র বিহাইন্ড, বিহাইন্ড মানে কি, নিচে আঁকবে, ওই শেপের কোথায় আঁকবে, নিচে। তাহলে আমরা এটা নিয়ে টান দিই, তাহলে এই শেপটা ভালো করে দেখেন, আমার কিচ্ছু করা লাগছে না, অটোমেটিক্যালি সে নিচে যতটুকু ততটুকু দেখাচ্ছে না, কারণ আঁকছে কোথায়, নিচে। এবং এটা আমরা মোড চেঞ্জ করছি শুধু। তো এটাকে আবার যদি আমরা ডিলিট করে পরেরটাতে যাই, এটা আচ্ছা, এটার জন্য আবার আগেই ডিলিট সিলেক্ট থাকতে হবে, থাকার পরে হচ্ছে দেখেন আমরা এইটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করবে, অটোমেটিক্যালি যে শেপে আমরা আঁকবো সেটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, এই যে চারি পাশে দেখছেন।
বর্ডার। এখন যদি কিছু আঁকি আমি এই জায়গা থেকে, যেমন আমি এটা আঁকবো, তাহলে শুধু অতটুকুই অংশ দেখতে পাবো যতটুকু অংশ আমার ভিতরে থাকবে। এটা কাজ করে হচ্ছে ক্লিপিং মাস্ক সিস্টেমে। কিভাবে? ক্লিপিং মাস্ক সিস্টেমে। তাহলে ওটাতে জাস্ট আমি নরমাল মোডে আবার চলে আসি, নাহলে কিন্তু আবার সমস্যা হবে। তো আমি এটাকে হচ্ছে অন্য একটা কালার দিয়ে দিই যেন বুঝতে পারি এখন যেটা করব। তো আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। আচ্ছা দেখেন একটা জিনিস, ক্লিপিং মাস্কের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, ক্লিপিং মাস্কে কি হয় যে উপরের অবজেক্টটা শেপ ঠিক থাকবে, কিন্তু আপনার বাদ বাকি সবকিছু দেখা যাবে নিচের অংশটা, তাই তো? উপরে শুধু শেপ থাকবে। যেমন এই দুটাকে আমরা সিলেক্ট করি, করে ডান দিকে ক্লিক করে ক্লিপিং মাস্ক করি, তাহলে আমার এখানে কি হবে, উপরের অবজেক্টটা শেপ ঠিকই থাকবে, কিন্তু কালারটা কোথাকার, নিচে। এটা মাথায় রেখেন। তো এখানে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমার অপাসিটি মাস্ক। কি মাস্ক? আচ্ছা, অপাসিটি মাস্কের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেমন, যেমন আমি এটাকেই একটু ইয়ে করি, অন্য একটা কালার নিই, যে কোনো কিছু, হ্যাঁ এটা নিলাম ধরেন, এবং এইটা আর এই দুইটাকে ক্লিক করে একটু অ্যালাইন করে দিই। মানে নিচেরটা নিয়ে আমার কোনো কাজ নেই, এই দুইটা নিয়ে মেনলি কাজ। আচ্ছা, এটা যেহেতু আমি পরে এঁকেছি তাই এটা কি হয়েছে, উপরে চলে আসছে। সো এটা আমি সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম। এখন আবার নিচে আছে ইয়েলো, উপরে আছে গ্রেডিয়েন্ট, এবং এই দুইটাকেই সিলেক্ট করি। ভালো করে বুঝছেন, দুইটাকে সিলেক্ট করি। উইন্ডোজে যাই, যদি আমার পাশে আছে তো আমি উইন্ডোজ থেকে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যাব ট্রান্সপারেন্সিতে। কোথায় যাব? দেখেন এখানে মেক মাস্ক বলে একটা লেখা আছে, দেখছেন? এই মেক মাস্কে ক্লিক করেন, দুটো সিলেক্ট থাকা অবস্থায়, কিন্তু ক্লিপিং মাস্কের মতোই। কিন্তু কি হলো, যে অংশে আমার হোয়াইট ছিল সেই অংশ আমি সব দেখতে পাচ্ছি, আর যে অংশ আমার ব্ল্যাক ছিল সেই অংশ ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা, মনে আছে আপনাদের ফটোশপে কিসের সাথে মিলে বলেন তো? লেয়ার মাস্কের কথা মনে নেই? ওখানে ব্রাশ ব্রাশের কালার ব্ল্যাক করে কি করতাম, হাইড করতাম বা মুছে দিতাম, আর সাদা হইলে সবকিছু আবার দেখা যায়। তো এখানেই হচ্ছে সেই বিষয়টা, হ্যাঁ এখানেই সেই বিষয়টা কাজ করছে খুব সুন্দরভাবে। এবং শুধু এখানেই না, আপনি চাইলে যে কোনো মুহূর্তে এটা এডিট করতে পারেন। এটাতে যদি ক্লিক করেন তাহলে এখন কিন্তু আপনি এডিট করতে পারবেন কোনটা, এটা কোনটা, নিচের ইয়েলোটা, এই যে ইয়েলো কালারটা। না, ক্লিপিং ওটা করা যায় না, এখানে প্রথমেই আনলিঙ্ক করে নেবেন, নিয়ে এখন যদি করেন শুধু ওইটা এডিট হবে। এখানে আমি শো করবে না যেহেতু মাস্কিং করা আছে। আর এটাতে ক্লিক করলে আপনার উপরের অংশটা শুধুমাত্র এডিট হবে। তো এটা একটা সুবিধা, আপনি ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারেন। ক্লিপিং এর মাস্কের ক্ষেত্রে সেই সুযোগটা নাই। তো শুধু এখানেই না, আমাদের উদাহরণগুলো আরেকটু স্ট্রং হতে হবে, কারণ এই কাজগুলো যখন করবেন তখন যদি মনে না থাকে প্রসেসগুলো, সমস্যা। কি হলো, সরি, আমি একটু মুড চেঞ্জ করে এগুলোকে ডিলিট করি। আচ্ছা থাক, আবার ডিলিট হতে চাইতেছে না। তো আমরা
চেষ্টা করে সময় নষ্ট না করে অন্য কাজ করি। আচ্ছা, কি বলছিলাম যেন বলতে বলতে বলে গেলাম। আরেকটু দেখবো, তাই তো? তাহলে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। বুঝেন ব্যাপারটা, খুব ভালো করে বুঝেন। যেমন এটা কি ইমেজ, জেপিজি, এটা নেই। আচ্ছা, এটা রাস্টার তো, জন্য সমস্যা। আমরা এটাকে অল্টার দিয়ে জুম করে নিই। এখানে যেহেতু এটা রাস্টার বিটম্যাপ, আমরা ক্লিপিং মাস্ক করলে কি করি এবং কিভাবে করি, কিভাবে কাজ করে এটা দেখি। ইমেজের থেকে অন্য ইমেজে ভালো কাজ করবে। আচ্ছা, আমরা এটা নিই। কতদিন আমরা কাজ করছিলাম যেটা নিজেদের ইমেজ নিয়ে কাজে দেবে। আচ্ছা, দেখেন আমরা এখান থেকে ধরেন সার্কেলে নিলাম, নিয়ে কোন একটা অংশ এখানে থেকে কেটে নিব। মনে করেন এতটুকু অংশ আমি ক্লিপিং মাস্কের মধ্যে রাখতে চাই। তাহলে আমার কি হবে জিনিসটা, দুইটা অংশ সিলেক্ট করলে ডান দিকে ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কে কি হয়েছে, আমার এগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রং, যেটুকু অংশ দেখার সেটুকু অংশ দেখা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এটাকেই যদি আমি মাস্কিং করি, অপাসিটি মাস্ক করি, তাহলে প্রথমত আপনার যে কাজটা করতে হবে, আপনি এইটুকু অংশ দেখাতে চান, তাই তো? কথা বুঝেন, এইটুকু অংশ দেখাতে চান, তাহলে এটাকে আপনার হোয়াইট বানাইতে হবে, হোয়াইট, পিওর হোয়াইট, কোনো ভেজাল থাকলে চলবে না। এই যে পিওর হোয়াইট দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু ইফেক্টে থেকে কই যাবো, স্টাইলিশ থেকে আচ্ছা ব্লার দিই, এই জায়গা থেকে এটাকে ব্লার করি এবং যা আছে এটুকুই থাকলো। এটা দুইটাকে সিলেক্ট করি, ভালো করে বোঝেন। সিলেক্ট করার পরে এটাকে যদি আমি ক্লিপিং মাস্ক করি, তাহলে কি হলো, আগের মতোই, আগের মতো না? তার মানে আপনার এইসব ব্লার ইফেক্ট ক্লিপিং মাস্কে কাজ করবে না। সেম জিনিসটাকে যদি আমরা ট্রান্সপারেন্সি এটা হয়ে গেল, এই যে এটাকে যদি আপনি এখন লেয়ার মাস্ক মাস্ক করেন, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, খুব স্মুথ ভাবে আস্তে আস্তে ট্রানজিশনটা গেছে না? তার মানে লেয়ার মাস্ক আপনাকে যে ইফেক্টটা এইভাবে দিতে পারে, সেটা ক্লিপিং মাস্ক আপনাকে কখনো দিতে পারে না বা পারবে না। সো মাথায় রাখেন এটা খুব ভালোভাবে। ট্রান্সপারেন্সি লেয়ারে আর কিছু জিনিস আছে এখানে। এই যে ফটোশপের মধ্যে যে ব্লেন্ডিং মোড ছিল না আমাদের, এখানে সব আছে, সেগুলো ব্যবহার করবেন। যেমন এই যে কালো হয়ে যাচ্ছে বেশি, অপোসিটি এখানে বাড়াইতে কমাতে পারবেন এবং এই জায়গাতে ইফেক্ট গুলো দিতে পারবেন আপনারা সুন্দর করে। এবং আপনি যে এখানে যে ব্লার ইফেক্টটা দিয়েছেন, সেটা কোথায় খুঁজে পাবেন? অ্যাপিয়ারেন্স প্যানেলে, মনে নাই যেখানে আমরা ইফেক্ট দিতে পারতাম?
এবং ওই যে বলছিলাম আপনারা এটাকে আনলিঙ্ক করবেন, করার পরে এখন দেখেন এখানে গসিয়ান ব্লোটা দেখা যাচ্ছে। কারণ কি, এখন আমি কোথায় আছি? শুধুমাত্র শেপে, ইমেজ থেকে এটাকে আলাদা করে ফেলছি। এখন এই গসিয়ান বলে ক্লিক করলে আপনি যদি ব্লার কমান, এই যে কমছে, আবার বাড়াইলে বাট, এই যে আমি বাড়িয়ে দিলাম এখন, এই যে বাড়ছে। এবং আমি যদি আরো একটু কমিয়ে দিই, এটুকু থাক, তাহলে আরো বুঝবেন। দেখেন তো বেশি হলে সমস্যা, যে ওই শেপটা বোঝা যাবে, তো শেপটা তো বুঝতে দেওয়া যাবে না। এই যে এরকম থাক, তো এইগুলা এখানে বোঝা যাবে। এবং আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে আবার এই যে ইমেজটা বড় ছোট করতে পারবো, ইমেজ বড় ছোট করতে পারবো। ক্লিয়ার? কি বাকি আছে? টাইপ টুলের এডিট সবচেয়ে বড় বিষয়, আমরা ওইভাবে এটাকে অপাসিটি মাস বলে, তো যে কোনো মুহূর্তে যে কোনো সময় হ্যাঁ স্কেল করতে পারবো। ঠিক আছে, প্র্যাকটিস করেন আপনারা। খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমি সেজন্যই ভাবছিলাম যে কিছু একটা ভুলে গেছি। এই জিনিসগুলো বলতে হবে, নাহলে পরে ভুল করে বসে থাকবেন আপনারা। আচ্ছা, উপরেরটা কি লিখলাম? হেডলাইন। পরেরটা প্যারাগ্রাফ। ওটা কি ছিল? কথা বলেন। আচ্ছা, আমাদের নরমালি কোনো কিছু লিখতে গেলে এই তিনটা জিনিস কমন, বিশেষ করে দুইটা তো খুবই কমন, হেডলাইন এবং প্যারাগ্রাফ। ভালো করে বুঝেন। এখানে কিছু রুলস আমি আপনাদেরকে একদম ফিক্সড করে দিব, আপনারা সেই কাজগুলো প্রথম অবস্থায় করবেন। পরে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। তো প্রথমত আমি এই জিনিসগুলোকে একটু আপনাদেরকে ফিক্স করে দিতে যাচ্ছি। ফিক্সড জিনিসটা কি? কখনো প্যারাগ্রাফ বা এই লেখাগুলা, আমরা একটু অ্যাপিয়ারেন্স প্যানেলটা একটু লোড নিই। কি হলো? আচ্ছা, বিষয়টা আমি মুখে বলি যেহেতু সময় লাগছে। আমাদের এই ধরনের কাজগুলো কমন করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা জিনিসগুলো তালগুল পাকিয়ে ফেলবো।
প্রথমত হচ্ছে আমার প্রত্যেকটা লাইনের দূরত্ব ঠিক আছে কিনা, অ্যালাইন ঠিক আছে কিনা দেখতে হবে, এবং আপনারা কখনোই মিডল অ্যালাইনমেন্ট করবেন না, ইন্টেন্ড করবেন না, প্যারাগ্রাফ মাঝ বরাবর যেটা আছে ওই বরাবর নেওয়া যাবে না বা নিবেন না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখেন, নর্মালি নেওয়া যাবে না ব্যাপারটা এরকম না, বাট নিবেন না নবীজ হিসেবে, কারণ ওইটা 1-2% ক্ষেত্রে ব্যবহার করা হয়, আপনাদের জন্য টোটালি না করে দিলাম। তাহলে কি করবেন, 90% ক্ষেত্রেই জিনিসগুলোকে লেফট অ্যালাইন করবেন। কোন দিকে? লেফট অ্যালাইন। আর কিছু কিছু ক্ষেত্রে রাইট অ্যালাইন করতে পারেন, যেমন কিছুক্ষণ আগে আমরা যে ইমেজটা নিলাম, আমাদের বাম দিকে ইমেজ রাখলে ডান দিকে বাধ্য হয়ে রাখতে হচ্ছিল, বাট সবসময় কি করবেন আপনারা, লেফট অ্যালাইন নেবেন। হেডলাইন থেকে সাবলাইন যতটুকু দূরত্ব, সাবলাইন সাবটাইটেল থেকে প্যারাগ্রাফের দূরত্ব সমান থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে সবসময় সমান থাকবে তা না, সাবটাইটেলটা অবশ্য হেডলাইনের কাছাকাছি থাকতেই পারে, বাট সাবটাইটেল আর হেডলাইনের দূরত্বটা হবে অর্ধেক অর্ধেক। হ্যালো, হ্যালো, আচ্ছা, যেটা বলছিলাম আপনাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, কি সমস্যা নেটের? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো,
হ্যালো, আচ্ছা শুনতে পাচ্ছেন মনে হয় এখন, না? আচ্ছা, বিদ্যুতের সাথে নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা, তো আমি ইয়েতে আর দেখাচ্ছি না, মুখে বলে দিই। আপনারা লেফট লাইন করবেন অলওয়েজ, এবং হেডলাইনটা মনে করেন সাপোজ আপনি হেডলাইনের স্ট্যান্ডার্ড হচ্ছে 36, তো 36 হেডলাইন রাখলেন কোনো একটা ব্রোশিওর ম্যাগাজিন বা ফ্লায়ারে, তাহলে সাবটাইটেল অবশ্যই 18 হবে। কত হবে? 18। এবং আপনার প্যারাগ্রাফের সাইজটা অনেকে বলে 12, বাট 12 না, এটা 10 to 12 এর মধ্যে রাখবেন। হ্যাঁ, যদি 12 ভালো না লাগে সেক্ষেত্রে 10 পর্যন্ত, 10 এর নিচে নামানো যাবে না। আর কিছু কিছু ছোটখাটো ডিজাইন আছে, যেমন বিজনেস কার্ড, এটা সেটা, সেখানে আবার 8 এর নিচে নামা যায় না, কারণ নামলে প্রিন্টিং এর ব্যাপার থাকে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা আমাদের টেক্সট সিলেকশনের ক্ষেত্রে খুব বেশি সতর্ক হতে হবে। হ্যাঁ, আপনারা 5-7টা টেক্সট একদম সিলেক্ট করে রাখবেন। যেমন মনস্ট্রেট একটা ফন্ট আছে, ওইটা হচ্ছে খুব বেশি ওভার ইউজ হয়, আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। অ্যাক্রোবেট ব্যবহার করা যায়, ল্যাটো ব্যবহার করা যায়, বেবাস, নেক্সা, এগুলা। আর DIN এগুলো ব্যবহার করবেন। এবং ডিজিটাল যে কোনো প্রিন্টিং এর ক্ষেত্রে আপনারা sans serif ব্যবহার করবেন, কোনোভাবেই ওখানে যেন সেরিফ বা অন্য ফন্ট না আসে, মনে থাকবে। এটা কিন্তু আপনাদের ইউনিভার্সাল রুলস না, বাট এটা আপনাদের নতুন অবস্থায় আপনারা যতদিন আপাতত কাজ করবেন ততদিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেরিফ কোথায় ব্যবহার করব? সেরিফ হচ্ছে নিউজ পেপার, সেরিফ ম্যাগাজিন, সেরিফ ক্লাসিক, সেরিফ রয়্যাল, এবং প্রাচীন কিছু বোঝাইতে, অতীত প্রাচীন জিনিসগুলোতে সেরিফ ব্যবহার করা হয়। আর স্ক্রিপ্ট ফন্ট গুলো অনেক সময় আবেগ দিয়ে কিছু বোঝাইতে, মানুষকে চিঠি লিখবেন, তারপরে কোনো প্রভার্ব, তারপরে এইসব জিনিসগুলো স্ক্রিপ্ট ফন্টে ব্যবহার করা হয়, ওটা রেশনাল। বাট যে কোনো ডিজিটাল প্রিন্টিং এর জন্য, ডিজিটাল মিডিয়ার জন্য আপনারা কোথায় কি ব্যবহার করবেন? sans serif। আপনারা যে গুগল মিটে আছেন সেখানে প্রত্যেকের নাম দেখেন, সেটাও কিন্তু sans serif এ লেখা, কারণ কি এটা ডিজিটালে। তো আপাতত এই কাজগুলো করলে আপনাদের ডিজাইনে খুব একটা সমস্যা হবে না। এরপর যখন ডিজাইনগুলো আরো করতে থাকবেন, তখন আরো যে কাজটা করতে হবে আপনাদের সেগুলো হচ্ছে কালারের ব্যাপারটা, কম্বিনেশন, কোন কালার সাথে কোন কালার ভালো যায়, এটা আস্তে আস্তে কাজ করতে করতে ধারণা নিয়ে ফেলবেন। আমার স্টুডিও ঝামেলা করছে, এখনো ঠিক হয়নি, নাইলে আমি আজকে ছোট্ট আরেকটু কাজ দেখাতাম, ওটা হয়তো নেক্সট দিন আমি শুরুতেই মনে করাই দিয়ে দেখাই দিব, ঠিক আছে? আমাদের টাইপ টুলের কাজ শেষ, আর একটু প্র্যাকটিস করতে চেয়েছিলাম, বাট ইলাস্ট্রেটর ইজ নট রেসপন্ডিং ইট, পিসিতে অনেক লোড পড়ে গেছে। পিসি অন হয়েছে কালকে বিকালে, আর তাহলে ঠিক আছে, আপনার প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি আপাতত লিভ নিয়ে আবার জয়েন করছি।